কায়ান বেরিয়ে যায় মেহেরিনের রুম থেকে। মেহেরি তাকিয়ে রয় সেই দিকেই, গালে হাত দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলতে থাকে, কায়ান এটা তুমি ঠিক করনি। আমি তোমাকে কিছু না করতে পারি, তোমার দুর্বলতা আমার কাছে তোলা আছে। কায়ান তুমি আমার ধ্বংস দেখোনি এখনো, তোমার শরীরকে মুছে দেবো তোমার জীবন থেকে। মেহেরিন ফুঁসতে ফুঁসতে ফোন হাতে নিয়ে কাউকে কল করে। কায়ান বেরিয়ে শেরিনের রুমে চলে আসে। শেরিন বেডের এক কোনায় বসে ফুপাচ্ছে। কায়ান এগিয়ে গিয়ে শেরিনের পাশে বসে। শেরিন চোখ তুলে তাকায় একবার। শেরিন উত্তর দেয় না। কায়ান বিরক্ত হয়ে শেরিনের কোনোই ধরে নিজের দিকে টান দেয়। ছাড়ুন। কায়ান ধৈর্যশীল হলেও শেরিনের উপর তার প্রচন্ড রাগ হয়। ইচ্ছে করে এলোপাতিরই কয়টা চর মারতে। চর খেয়ে কাঁদ তুই, এমনি এমনি আর কত কাঁদবি। কায়ান এসব ভাবতে ভাবতে শেরিনকে বলে, যাও রেডি হও, তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসছি। শেরিন মাথা তুলে তাকায়। কায়ান তাকায় না শেরিনের দিকে। শেরিন উঠে দ্রুত ওয়াশরুমে চলে যায়। কায়ান তাকিয়ে রয় সেই দিকেই। মাই নাইট লিলি, আমার থেকে দূরত্ব পেতে তুমি এতটাই এক্সাইটেড? একটু অপেক্ষা করো, যেদিন বেঁধে ফেলবো চাইলেও আমার সীমানা অতিক্রম করতে পারবে না তুমি। কায়ান বেরিয়ে যায় রুম থেকে। দুপুরের খাবারের মেনু ঠিক করেছিলেন বানু মির্জা। এমন সময় হঠাৎ কায়ানকে দেখে তিনি সার্ভেন্টকে ইশারা করে যেতে বললেন। সার্ভেন্ট স্থান ত্যাগ করে। কায়ানকে বেশ চিন্তিত দেখাচ্ছে। বানু মির্জা ছেলের চোখ পড়তে পারেন, ঠিক বুঝলেন কায়ান কিছু নিয়ে চিন্তিত। কি হয়েছে বাবা? আম্মা বেগম সেদিনকে ওর বাড়িতে নিয়ে আসি আজই, কিন্তু আমি তো ওকে বলেছিলাম আজ থাকতে। আম্মা বেগম এখন কোনো প্রশ্ন করিয়েন না, মেহেরিনের দিকে খেয়াল রাখিয়েন। আমার মনে হয় ওর মস্তিষ্কে ভয়ানক কিছু চলছে। বানু মির্জা ভ্রু কুঁচকে নিলেন। তিনি ছেলের কাঁধে হাত রাখেন। শিমুল জানে শেরিন যাবে যে, সেটা শেরিনের বিষয়। 4 আঙ্গুলের মেয়ের জন্য এত করতে পারবো না। কথাটা বলে কায়ের হনহনিয়ে স্থান ত্যাগ করে। বানু মির্জা অবাক হয়ে তাকিয়ে রইলেন। কিছু একটা করেছে শেরিন, না হলে কায়েন এত রাগে না। তার ছেলে যথেষ্ট ধৈর্যশীল, অনেক রাগ তার খাতায় নেই বললেই চলে। কায়েন চলে যায় যখন তখন আহিও ভেতরে এসেছিল। কায়েনকে রেগে বেগে চলে যেতে দেখে আহি এগিয়ে আসে। আব্বা বেগম ভাইয়া কিছু নিয়ে অনেক রেগে আছে, হয়তো ভীষণ রেগে কথা বললো যে। কি হলো ভাইয়ার, কি একটু দেখবি? আহি ভিবড়ি খেয়ে বলে, পাগল, তোমার ছেলে যে লোক আমাকে এরপর আর বলতে চাইছি না। বানু মির্জা হাসলেন একটু। শেরিন ব্যাগ গুছিয়ে শিমুলের দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজায় ঢোকা পড়তে শিমুল বলে, কে? বাহিরে ভেতরে এসো। শেরিন ভেতরে প্রবেশ করে। আপু কিরে, কি হয়েছে? বাড়িতে যাব। শিমুল ভ্রুকুচকে তাকায়। তোকে না বললাম কাল যাস? না আপু, এখন যাবো। শিমুল আরো অবাক হয়। এখন যাবি মানে? কে নিয়ে যাবে তোকে? কেউ না নিয়ে গেলেও চলে যাব। শিমুলের রাগ হয় ভারী। শেরিন এমন জেদ তো কখনোই ধরতো না। শিমুল এগিয়ে গিয়ে শেরিনের হাত ধরে শেরিনকে ভেতরে এনে দরজা বন্ধ করে দেয়। কিরে এমন করছিস কেন? সমস্যা কি? কেমন করছিস? শেরিন, এটা আমার শ্বশুর বাড়ি বোন। সকালে আব্বা বেগম কত যত্ন করে তোকে থাকতে বললো, সে সবের কোনো মূল্য নেই? এমন করছিস কেন? শেরিনের চোখে মুখে পানি। সে ফুপিয়ে ওঠে, মনে মনে বলে, শুধুমাত্র তো শ্বশুর বাড়ি বলেই তো আমি চুপ আছি। আমি কিছু করতে পারছি না, না কিছু বলতে পারছি। শেরিনকে চুপ করে কাঁদতে দেখে শিমুলের মায়া হলো। সে দ্রুত বোনকে জড়িয়ে ধরে, কাঁদিস না, আচ্ছা চল আমি দিয়ে আসি তোকে। শিমুলের কথা শেষ হতে না হতে সেখানে কায়েন প্রবেশ করে। শিকদার বাড়ি বউ তুমি? শিমুল, এভাবে তোমাদের দুজন মেয়েকে একা ছেড়ে দেবো? তা কিভাবে হয়? শিমুল কায়েনের দিকে প্রশ্ন করে। তাহলে এই পাগলটাকে নিয়ে কে যাবে বাড়িতে? আমি নিয়ে যাব। শিমুল অবাক হয় কিছুটা। ভাইয়া আপনার তো কাজ আছে, আপনাকে এই ঝামেলায় ফেলবো আমি? কায়ন শিমুলের পাশে ফুপাতে থাকা শেরিনের দিকে তাকায়। কাঁদতে কাঁদতে ফর্সা মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে। নাক ফুলে লাল হয়ে আছে, গাল দুটোও ফুলেছে। শিমুলের প্রতি উত্তরে কায়ান কিছুটা হেসে বলে, আমার সব একদিকে, আর গোটা একটা ছোট্ট পৃথিবী আরেকদিকে। সেই পৃথিবীর জন্য আমি সব ছাড়তে রাজি। শিমুল কায়ানের কথার অর্থ না বুঝে ফের প্রশ্ন করে, ভাইয়া কি বলছেন? কায়ান দীর্ঘশ্বাস ফেলে। নাথিং, ওকে ব্যাকপ্যাক করে নিচে আসতে বলো। কায়ান বেরিয়ে যায় রুম থেকে। শিমুল ফিরে যায় শেরিনের দিকে। দেখেছিস ভাইয়া কত ভালো? শেরিন উত্তরে কিছু বলে না। সে তো খুব ভালো করে জানে শিকদার কায়ের মাহবুব কতটা দয়ালু। ফাল্গুনের দুপুর, সূর্যটা ঠিক যেন মাথার উপরে। ফাল্গুনের দুপুরে রোদটা নরম অথচ উজ্জ্বল। শীতের কুয়াশা সরে গিয়ে রোদ মাটিতে সোনালি আলো ছড়িয়ে দেয়। হালকা গরমে বাতাসে বসন্তের মিষ্টি গন্ধ ভেসে আসে। গাছের নতুন পাতায় রোদ পড়ে ঝিকিমিকি করে, যেন সবুজের উপর সোনার পরশ লেগেছে। দূরে কোথাও কোকিলের ডাক আর রোদের উষ্ণতায় চারপাশে একটা অলস শান্ত অনুভূতি তৈরি হয়। না খুব তীব্র, না একেবারে কোমল। ফাল্গুনের দুপুরে রোদ ঠিক মাঝামাঝি মনটা নীরবে ভালো করে দেয়। শিকদার নিবাসের সদর দরজায় বানু মির্জা, শাহওয়াদি, জারিফ, জিনু, শিমুল। শেরিনকে বিদায় দিচ্ছে সবাই। জারিফ, জিনুর মন খারাপ। শেরিনকে তারা ভীষণ পছন্দ করে। কায়েনের গাড়িটা মেইন গেটে দাঁড়িয়ে আছে। শেরিন ওদের থেকে বিদায় নিচ্ছে। শেরিন বানু মির্জাকে সালাম করে সবাইকে হাক করে। জারিফ, জিনু শেরিনের জামা ধরে নিচে টানে। শেরিন তাদেরকে নিচু হয় খানিকটা। জারিফ, জিনু দুপাশ দিয়ে শেরিনের দুগালে চুমু খায়।
তুমি কি আবার আসবে শেরিন বাবা? দুজন ভীষণ আদুরে কণ্ঠে প্রশ্ন করলো শেরিনের কাছে। শেরিন মায়া ধরে রাখতে পারলো না, দুই ভাইয়ের গালে চুমু খেয়ে বললো, হ্যাঁ আসবো তো। জারিন চিনু খুশি হয়ে যায়, মায়ের সঙ্গ না পেয়ে দুই ভাই সত্যি মনমরা হয়ে থাকে। এমন সময় কেউ তাদের সঙ্গ দিলে তারা ভীষণ খুশি হয়। শেরিন শেষবার বোনকে বিদায় জানিয়ে কায়ানের গাড়িতে উঠে বসে। নিচের রুমের ব্যালকনি থেকে এসব দৃশ্য দেখছিল মেহেরিন। সে রাগে কটমট করতে করতে বলে, যে রাস্তাটা জঙ্গলে সেটাই পৌঁছতে ওদের সন্ধ্যা হবে, বাকিটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না। ওপাশ থেকে প্রতি উত্তরে ভেসে আসে, কোনো চিন্তা করিস না, দুটোকেই দেখে নেবো আজ। মেহেরিন কল কেটে রুমে চলে যায়। শেরিন গাড়িতে বসলে কায়েন ড্রাইভ শুরু করে, তবে শেরিনের সাথে কোনো কথা সে বলে না। শেরিন একবার কায়েনের দিকে তাকায়। নেভি ব্লু রঙা শার্ট তার পরনে, অফ হোয়াইট রঙা প্যান্ট, বাম হাতে একটা ঘড়ি, কোকড়া চুলগুলো ফর্সা মুখের উপর এসে পড়ছে, চোখে সানগ্লাস। গাড়ির জানালা ভেদ করে রোদ প্রবেশ করে ভেতরে। কায়েনকে সেই রোদে আরো উজ্জ্বল দেখাচ্ছে। শেরিন মুখ ফিরিয়ে নেয়। লোকটা থপ মেরে আছে, যখন বাস্ট হবে তখন তারই বিপদ। শেরিন ওনার ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে নাড়াচাড়া করতে থাকে। কায়েন গভীরভাবেই ড্রাইভ করতে থাকে। বেশ অনেকটা রাস্তা শেরিন এবং কায়েনের ভেতর কোনো কথা হলো না, দুজন যেন নিস্তব্ধতা পালন করছে। সময়ের সাথে গাড়িটাও সামনের দিকে অগ্রসর হচ্ছে। শেরিন বুঝলো চট্টগ্রাম শহরটা তার পার করে ফেলেছে। ততক্ষণে বিকেলের আলোটুকু ঢলে যাচ্ছে পশ্চিম দিকে। শেরিন নিশ্চিত হয়ে সন্ধ্যা নামছে ধরণী জুড়ে। ওদিকে বহু তামছাম করে সে বাড়ির পথে ফিরেছে, কিন্তু দুপুরের লাঞ্চটা করা হয়নি। পেটের ভেতর ছুঁচো ডন মারছে, এদিকে মুখ ফুটো কিছু বলতে পারছে না। সেদিন একবার কায়েনের দিকে চায়। কায়েন সোজা তাকিয়ে ড্রাইভ করছে, কোনো কিছুই বোঝা যাচ্ছে না তাকে দেখে এই মুহূর্তে। সেদিন দীর্ঘশ্বাস ফেলে, গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ সোজা তাকিয়ে ড্রাইভ করতে করতে কায়েন লুকিং গ্লাসে লক্ষ্য করে বেশ কিছুক্ষণ ধরেই পেছন থেকে একটা কালো গাড়ি তাদের ফলো করছে। এতক্ষণে তারা 5টা মোড় পেরিয়েছে, কিন্তু কালো গাড়িটা কোনো মোড়েই তাদের পিছু ছাড়েনি। কায়েন ড্রাইভ করতে করতে ফোনটা হাতে নেয়, কিছু একটা মেসেজ করে ফের ড্রাইভিংয়ে মনোযোগী হয়। শেরিনদের বাড়ির পথে বেশ নির্জন একটা জঙ্গল পড়ে। শহর থেকে বের হয়ে এই জঙ্গলটা প্রায় বহুদূর পর্যন্ত বিস্তৃত। এই জঙ্গলে কোনো বাড়ি নেই, আশেপাশে জনমানবহীন। জঙ্গলের মাঝে পাকাপোক্ত রাস্তা চলে গিয়েছে গন্তব্যের দিকে। সেই রাস্তা ধরে এগোচ্ছে কায়েনের গাড়ি। সন্ধ্যা নেমেছে চারিদিকে, কেমন একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। শেরিন গায়ে জড়ানো ওড়নাটা নিজের চারিদিকে জড়িয়ে নেয়। বেশ ঠান্ডা লাগছে তার। কায়েন বিষয়টা লক্ষ্য করে গাড়ির গ্লাস উঠিয়ে দেয়। এতক্ষণে রোদ ছিল তাই গ্লাসটা নামানোই ছিল। সেই রাস্তা ধরে এগোচ্ছে কায়েনের গাড়ি। সন্ধ্যা নেমেছে চারিদিকে, কেমন একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। শেরিন গায়ে জড়ানো ওড়নাটা নিজের চারিদিকে জড়িয়ে নেয়। বেশ ঠান্ডা লাগছে তার। কায়েন বিষয়টা লক্ষ্য করে গাড়ির গ্লাস উঠিয়ে দেয়। এতক্ষণ রোদ ছিল তাই গ্লাসটা নামানোই ছিল। শেরিন একটা বিষয় খুব ভালো বুঝে। কায়েন নামক এই মানুষটা ছোটখাটো বিষয়গুলো খুব পর্যবেক্ষণ করে। সামান্য একটা দাগ যেটা চোখে পড়ার নয় সেটাও তার চোখে পড়ে। চুলের মাঝে একটা আনহেলদি চুল, সেটাও লক্ষ্য করে। একটা সামান্য চুল পরিমাণ বিষয়ও যে কায়েন খুব গভীরভাবে লক্ষ্য করে। শেরিন সেসব ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলে। রাস্তাটা নিস্তব্ধ, আশেপাশে তেমন কোনো গাড়ি দেখা যাচ্ছে না। বহু ক্ষেত্রিক পর একটা দুটো আসছে এই আর কি। তবে হঠাৎ করে সামনে থেকে বিশাল সাইজের বেশ কয়েকটা গাড়ি এসে কায়েনের গাড়িকে ঘিরে ধরে। কায়েন উপায় না পেরে ব্রেক করে। ব্রেক ততটা জোরে ছিল না যে শেরিন সিট বেল্ট থাকা অবস্থায় ছুটে গিয়েছে সামনের দিকে। কায়েন ব্রেক করে নিচের চারিদিকে দেখে তারা আটটা পড়ে গেছে। শেরিন মাথাটা উঠিয়ে নিজেদের চারিদিকে চোখ বোলায়। শেরিনের চোখ বড় বড় হয়ে গিয়েছে। সে কায়েনের দিকে তাকায়। কায়েন দেখতে পায় গাড়ির ভেতর থেকে লম্বা লম্বা হকি স্টিক হাতে বেশ কিছু মানুষ বের হচ্ছে। শেরিন পুরো সিচুয়েশন দেখে ঘাবড়ে গিয়েছে। শেরিনের চোখ বড় বড় হয়ে গিয়েছে। সে কায়েনের দিকে তাকায়। কায়েন দেখতে পায় গাড়ির ভেতর থেকে লম্বা লম্বা হকি স্টিক হাতে কিছু মানুষ বের হচ্ছে। শেরিন পুরো সিচুয়েশন দেখে ঘাবড়ে গিয়েছে। কায়েন গাড়ির স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে। এরপর শেরিনের দিকে তাকিয়ে বলে, শেরিন জাস্ট ট্রাস্ট মি। ওকে। শেরিন মাথা নাড়ায়। কায়েন শক্ত হাতে স্টিয়ারিং ধরে জঙ্গলের ভেতর নেমে যায়। সামনের লোকগুলো হঠাৎ করে কায়েনের কাণ্ড থেকে হতভম্ব। ওরা বুঝে নিজেদের গাড়িতে উঠতে উঠতে কায়েনের গাড়িটা বেশ দূরে চলে গিয়েছে। ওই সব ওদের ফলো করো। সবাই যে যার গাড়িতে উঠে জঙ্গলের দিকে অগ্রসর হয়। তবে চ্যালেঞ্জ কমেনি। জঙ্গলের ভেতর কোনো রাস্তা নেই, পাকা কাঁচা কোনো প্রকার রাস্তাই নেই। বড় বড় গাছে পরিপূর্ণ চারিদিকে। গাড়িটা বের করার কোনো জায়গা নেই দুই পাশে। কায়েন কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে দেয়। এর থেকে ভেতরে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। ওদিকে পেছনে ওরা আসছে। এটা তো স্বাভাবিক, গাড়ির ভেতর থাকাটা মোটেই সুরক্ষিত না। কায়েন দ্রুত গাড়ি থেকে নেমে একটা ব্যাগ নিয়ে নেয় হাতে। এরপর শেরিনের হাত শক্ত করে ধরে জঙ্গলের ভেতরে দৌড় শুরু করে। শেরিনও দৌড়াচ্ছে। তবে ওরা কারা কেন এসেছে কিছুই জানে না শেরিন। কায়েন এতগুলো ছেলের সাথে কোনোভাবেই পেরে উঠবে না। একা থাকলেও রিস্ক নেওয়া যায়, কিন্তু ওদের মাঝে কেউ যদি শেরিনের ক্ষতি করার চেষ্টা করে
তখন কি হবে? কায়েনের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। নিজের জন্য কখনো এতটা ভয় পায়নি সে। কায়েন এবং শেরিন দৌড়তে দৌড়তে বেশ অনেকটা গভীরে চলে এসেছে। মাটির উঁচু উঁচু ঢিলা পাহাড়ের মতো। কায়ান শেরিনকে নিয়ে একটা টিলার নিচে বসে। শেরিন কায়েনের বুকের সাথে লেপটে যায়। এই মুহূর্তে দুজনেই হাঁপাচ্ছে। শেরিনের পায়ে আঘাত পেয়েছে। শেরিন চোখ খিচে বন্ধ করে নেয়। উফ! কায়েন পাশে তাকিয়ে দেখার চেষ্টা করছিল কেউ পেছনে আসছে কিনা, যদিও পুরোই অন্ধকার, দেখার মতো কিছুই নেই। হঠাৎ শেরিনের মৃদু আর্তনাদে কায়েন ফিরে তাকায়। কি হয়েছে? শেরিন কাঁদো কাঁদো কণ্ঠে জবাব দেয়, পা। কায়েন পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে শেরিনের পায়ের দিকে ধরে। কেটে গিয়েছে বেশ খানিকটা। কায়ান কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে শব্দ শোনা গেল। কায়ান দ্রুত ফ্ল্যাশ বন্ধ করে শেরিনকে বুকের সাথে জড়িয়ে ধরে। শেরিনের বুকে হাত দিয়ে চেপে ধরে। শেরিনও ভয় পেয়ে আছে, বিড়াল ছানার মতো লেপটে যায় কায়ানের বুকের সাথে। কায়ান কিছুক্ষণ ওভাবেই চুপ থাকে। ওদিকে এই গেল কোথায় এইটুকু সময়ের ভেতর? সবাই আলাদা আলাদা হয়ে খোঁজ। গাড়ি তো ওইখানে ফেলেছে, বেশি দূর যেতে পারিনি। ওদের ভেতর মোটা লম্বা কালো মতো ব্যক্তিটা বলে ওঠে, হ্যাঁ বেশি দূর যায়নি, তোরা ওইদিকে যা আর তোরা ওইদিকে। ওই মাইয়াটাকে পাইলে আটকে ফেলতে বলেছে ম্যাডাম। আচ্ছা। ওরা সবাই দুভাগে বিভক্ত হয়ে যায়। শেরিন শক্ত করে কায়েনের শার্ট খামচে ধরে। কায়েন শেরিনের মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর জঙ্গল পুনরায় নীরব হয়ে যায়। শেরিন হেঁচকি তুলে ওঠে। কায়েন ফের ফোনের লাইট জ্বালে। শেরিন কায়েনের হাত ধরে বলে, কেন আমাকে খুঁজছে? আমি কিছু করিনি, বিশ্বাস করুন। কায়েন শেরিনকে জড়িয়ে নেয় পুনরায়। আমি জানি তুমি কিছু করনি, শান্ত হও। ওরা কেন আমাকে খুঁজছে তাহলে? ওরা দুষ্টু ডাইনির লোক। চিন্তা করো না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। আমি তো হাঁটতে পারছি না, কি করব? কায়েন ফোনের দিকে তাকায়। একটা দাগ নেই নেটওয়ার্ক। কায়েন দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পকেটে গুঁজে শেরিনকে পাঁজা কোলে তুলে নেয়। আপনার কষ্ট হয়ে যাবে না? এতটুকু তো শরীর, তোমার কিসের কষ্ট? কায়েন হাঁটা ধরে সামনের দিকে। শেরিন চুপচাপ থাকে, কোনো কথা বলে না। বেশ অনেকটা দূরে এগিয়ে যাওয়ার পর সবকিছুই নিস্তব্ধ। অন্ধকার, আর কত এগোবে তারা? এইটুকু তো শরীর, তোমার কিসের কষ্ট? কায়েন হাঁটা ধরে সামনের দিকে। শেরিন চুপচাপ থাকে, কোনো কথা বলে না। বেশ অনেকটা দূর এগিয়ে যাওয়ার পর সবকিছুই নিস্তব্ধ। অন্ধকারে আর কত এগোবে তারা? কায়েন ভেবেছিল তারা ঠিক সামনের দিকে মোড়ের রাস্তাটা পেয়ে যাবে, কিন্তু না, যত এগোচ্ছে জঙ্গল তত ঘন হচ্ছে। কায়েনের এবার ভেতর থেকে ভয় লাগতে শুরু করে। এই জঙ্গলের ভেতর শেরিনকে নিয়ে সে করবেটা কি? কায়েন পকেট থেকে ফোন বের করে পুনরায় ফ্ল্যাশ অন করে। সামনের দিকে একটা বিশাল বড় পরিত্যক্ত গোডাউন রুম। সামনের দিকে একটা বিশাল মতো পরিত্যক্ত গোডাউন রুম, চারিদিকে অর্ধেক ইট দিয়ে গড়াস। দেখেই বোঝা যাচ্ছে কোনো এক সময় পুরাতন আমলে তৈরি হয়েছিল এই গোডাউন। তবে জঙ্গলের ভেতর গোডাউন, কিন্তু এখন কিছু ভাবার সময় নেই। কায়েন ভেতরে চলে যায় শেরিনকে নিয়ে। ভেতরে বিশাল এরিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান বটগাছা। কায়েন শেরিনকে ফ্লোরে বসে। ফোনটা দিয়ে শেরিনের ক্ষতের দিকে দেখে। কায়েনের কাছে একটা ব্যাগ ছিল, তা দেখে একটা অনটাইম ব্যান্ডেজ বের করে লাগিয়ে দেয় ক্ষতস্থানে। এটা কোথায় ছিল? গাড়িতে থাকে সব সময়। এটা আমরা কোথায় এসেছি? শেরিনের প্রশ্ন শুনে কায়েন অবাক। সে কিভাবে জানবে তারা কোথায় আছে? একে তো অন্ধকার, আলো নেই, তার উপরে এমন একটা সিচুয়েশন। কায়েন ঘেমে নিয়ে একাকার। আমি কিভাবে জানবো? শেরিন, তুমিও যেখানে আমিও সেখানে। দেখুন না, কল করতে পারেন নাকি কাউকে? নেটওয়ার্ক নেই। শেরিন ব্রু কুচকে তাকায়। আমাকে দিন, আমি একটু ট্রাই করি। আচ্ছা। কায়েন বেশ বিরক্ত হয়। শেরিনের হাতে ফোনটা ধরিয়ে পাশে বসে শেরিন বেশ কিছুটা সময় চেষ্টা করে পারে না কিছু করতে। না, হচ্ছে না। আমি তো বলেছিলাম হবে না, কেন যে আসতে গেলাম আজকে। আচ্ছা, ওরা কারা? কায়েন ভ্রু কুচকে তাকায়। আমি জানি ওরা কারা, এখন কি হবে জানি না। এখানে থাকবো নাকি? বের হতে পারলে হও। শেরিন কায়েনের তেরা কথা শুনে মুখ ঘুরিয়ে নেয়। কায়েন অবাক হয়। মেয়ে মানুষের মন বোঝা আসলেই কঠিন। একটু আগে তো ঠিক ছিল, এখন কি হলো দেখে মহারানী আবার মুখ ফিরিয়ে নিল। কায়েন পকেট থেকে চকলেট বের করে শেরিনের দিকে ধরে। খেয়ে নাও, ঠান্ডা লাগছে। শেরিনের কোনো উপায় নেই। ভারী রাগ হলো কায়েনের। কোথায় রাগ হবে সে, তা নাই, মেয়ের মুখ ফুলে বসে আছে। কায়েন বিরক্ত করতে বলো, শেরিন লাস্ট টাইম জিজ্ঞেস করছি ঠান্ডা লাগছে, এটা খাবে কিনা। অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেই বলে, খাবো না, লাগছে না আমার ঠান্ডা। কায়েন চোয়াল শক্ত করে কটমট করতে করতে বলে, এমন একটা সিচুয়েশন, তুমি একে কি চাইছো? আমি চলে যাই? হ্যাঁ তো যান না, ঠিকই আছে, কে চলে যান, লাগবে না আমার কাউকে। কায়েন একটা সিঙ্গেল শব্দ উচ্চারণ করলো না। সে জঙ্গলের অন্ধকারের ভেতর কোথায় গেল বোঝা গেল না, তবে শেরিনের সামনে থাকলো না। কায়েন চলে গেছে। অনুভব করে শেরিনের কাঁপা কপি শুরু হয়ে গেছে। চারিদিকে নিস্তব্ধতা। এই জঙ্গলের মাঝে ওকে একা রেখে চলে গেলে শেরিন কাঁপা কণ্ঠে কায়েনকে ডেকে ওঠে, এটা কেমন কথা? এমনিতে কখনো এমন করেন না। আমি বললে কি আমাকে ছেড়ে দেন নাকি? এখন কোথায় গেলেন শুনছেন? ফিরে আসুন। শেরিন উঠে দাঁড়ায়। পায়ে যন্ত্রণা ভীষণ। শেরিন এবার কান্না করতে করতে বলে, কোথায় গেলেন? ফিরে আসুন। কোথায় গেলেন?
শেরিন হেঁটে এগোতে গেলে কিছুর সাথে ধাক্কা খায়, অন্ধকারে পড়ে যেতে দিলে কেউ শক্ত করে ধরে বসে শেরিনকে। শেরিন জানে এটা কে, হঠাৎ করে বড্ড আহ্লাদ হলো তার। সে লেপ্টে গেল কায়েনের বুকের সাথে। কায়েন মৃদু হেসে শেরিনের মাথায় হাত বুলিয়ে দেয়। রিল্যাক্স, আমি আছি। শেরিন ফুঁপিয়ে ওঠে। কায়েন শেরিনকে বসায় নিচে, পকেট থেকে চকলেট দিয়ে শেরিনকে এগিয়ে দেয়। শেরিন নিয়ে নেয় চকলেটটা, হেঁচকে তুলতে তুলতে খাওয়া শুরু করে। এরা কাদের লোক? মেহেরিনের। শেরিনের খাওয়া বন্ধ হয়ে গেল। সে খাওয়া বাদ দিয়ে কায়েনের দিকে ফিরে তাকালো। কায়েনের ফোনের ফ্ল্যাশে দুজনের মুখ মৃদু উজ্জ্বল দেখা যাচ্ছে।